ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে লজ্জা লাগছে। আমার পাশে আমার ছোট বোন আমাকে জোর করে ভিতরে ঢুকিয়ে দিল। আমাকে দেখে আমার বউ আমার কাছে এসে সালাম করলো। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। তারপর বিছানায় গিয়ে বউয়ের ঘুমটা তুলতে যাব, তখন আমার উপর পানি অনুভব করলাম। আমি সাথে সাথে বউ বউ বলে চিৎকার করতে লাগলাম। চিৎকার করতে করতে কখন যে নিচে পড়ে গেছি খেয়ালই নেই। আমি চোখটা খুললাম, তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তবে আমার শরীর ভেজা কেন, এটা দেখতে উঠে বসলাম। তারপর সামনে তাকালাম, তারপর যা দেখলাম আমার মাথা গরম হয়ে গেল। দেখি আমার ছোট বোন জান্নাত বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁত বের করে হাসছে। তখন খেয়াল করলাম আব্বু আম্মু আছে, আমার দিকে রাগে লুকে তাকিয়ে আছে। আমি আবার আব্বু আম্মুকে খুব ভয় পাই, তাই আম্মুকে বললাম, কি হয়েছে আম্মু, তোমরা এখানে? তোর চিৎকার শুনে এসেছি, তোকে বিয়ে করাতে হবে। আমি এখন বিয়ে করব না। বিয়ে তোকে করাবই, এখন ফ্রেশ হয়ে নিচে আয়। এই বলে আব্বু আম্মু চলে গেল। আমি জান্নাতকে বললাম, এই পেতনি, তুই আমাকে পানি দিলি কেন? আগে বল, ঘুমের ভেতর বউ বউ বললি কেন? আমি বউ বলে আর যাই বলি না কেন, আগে বল তুই আমাকে পানি দিলি কেন? আমাকে কলেজে দিয়ে আসবি তাই তোকে ডাকতে এসেছিলাম। তোকে অনেকবার ডাকও দিয়েছিলাম, কিন্তু তুই উঠিসনি, তাই পানি দিয়েছি। পেতনি, তোর জন্য আমি আমার বউকে দেখতে পারলাম না। এগুলো বাদ দে, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি, তুই যা এখান থেকে সর। জান্নাত চলে গেল। আমি চলে আসলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয় নাই, চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সাজ্জাদ কেয়ার, ওয়ারাস ফাইনাল ইয়ারে পড়ি, বাবা মায়ের একমাত্র ছেলে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম ও হলো আমার ছোট বোন জান্নাত, এটা সেকেন্ড ইয়ারে পড়ে। আর কিছু বলবো না, বাকিটা পরে জেনে যাবেন। আপনাদের পরিচয় দিতে দিতে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর নিচে চলে এলাম নাস্তা করার জন্য। নাস্তার টেবিলে আম্মু বলল, সাজ্জাদ, যাওয়ার সময় জান্নাতকে সাথে করে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা, নিয়ে যাব। তারপর নাস্তা শেষ করে উপরে আমার রুমে চলে আসলাম। ভার্সিটি যাবার জন্য রেডি হচ্ছি। রেডি হয়ে বাইরে এসে জান্নাতকে ডাকলাম। কিছু সময় পরে জান্নাত এলো। জান্নাতকে বাইকে বসিয়ে রওনা দিলাম। জান্নাতকে ওর কলেজে নামিয়ে দিলাম। তারপর বললাম, কি রে, আজকে আমার পেতনিটাকে অনেক সুন্দর লাগছে রে। একদম আমাকে পেতনি বলবি না, আর তোকে অনেক কিউট লাগছে। আচ্ছা যা, আমি যাই, নয়তো আবার দেরি হয়ে যাবে। আমি এই বলে ভার্সিটির দিকে আসতে লাগলাম। ওদিকে জান্নাত ওর বান্ধবীদের কাছে গেল। তখন কয়েকটা বান্ধবী বলল, জান্নাত, তোর ভাই তো অনেক কিউট রে, আমার সাথে একটু লাইন করিয়ে দে না। খবরদার, তোরা আমার ভাইয়ের দিকে নজর দিবি না। আমার ভাইয়ের কিছু হলে তোদের ছাড়বো না। চল এখন ক্লাসে যাই। জান্নাত আর ওর বান্ধবীরা ক্লাসে চলে গেল। এদিকে আমি ভার্সিটিতে এসে বাইকটা পার্কিং করলাম। তারপর আমার বেস্ট ফ্রেন্ড জিসানকে খুঁজতে লাগলাম। আসুন জিসানের পরিচয়টা দিয়ে দিই। জিসান হলো আমার বেস্ট ফ্রেন্ড। ওর বাবা এবং আমার বাবা বিজনেস পার্টনার, বাকিটা পরে জানবেন। জিসানকে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম জিসান গাছতলা ওর কাজিনের সাথে কথা বলছে। আসলে কাজিন বললে ভুল হবে, ওর হবু বউ। আমি আর ওদের ডিস্টার্ব করলাম না। আপনাদের বলে দিই, আমি প্রেম ভালোবাসার প্যারা কিছুই ভাবি না, তাই আমি এখনো সিঙ্গেল। ওদের ডিস্টার্ব করলাম না, সোজা ক্লাসে চলে আসলাম। এসে আমার দখল করা জায়গায় বসলাম। জায়গায় বসে আছি। কিছুক্ষণ পর জিসান আসলো, এসে আমার পাশে বসলো এবং বলল, কি রে দোস্ত, কি খবর? ভালো, তোর কি খবর? আমারও ভালো। তা কখন আসছিস? 15 মিনিট আগে আসছি। তাহলে আমাকে ডাকিসনি কেন? আমি কেন ডাকবো, তোরা তো রোমান্স করছিলি। আরে কোথায় রোমান্স করলাম, এমনি ফ্যামিলি প্ল্যানিং করছিলাম। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা শোন, বিকেলে আমার বাসায় আসিস, কথা আছে। কি কথা আছে এখানেই বল। এখানে বলা যাবে না, তুই বাসায় আসিস তখন বলবো। আচ্ছা আসবো, এখন ক্লাস কর। তারপর ক্লাস করতে লাগলাম। সবগুলো ক্লাস করে বের হয়ে আসলাম। তারপর আমিও জিসান ক্যাম্পাসে একটা গাছের তলায় বসলাম। তখন জিসান বলল, ভাই জীবনটাই বেদনা, একটা প্রেম করতে পারলাম না। কেন, আগের সাথে প্রেম কর। আমি অন্য মেয়ের কথা বলছি। কি বললি তুই? পিছনে এমন কথা শুনে আমিও জিসান পিছনে তাকালাম। দেখি আখি দাঁড়িয়ে আছে। আখিকে দেখে জিসান তো ভয়ে শেষ। আখির রাগে কটমট করতে করতে জিসানের কলার ধরল এবং জিসানকে বলল, কুত্তা, কি বললি তুই? আবার বল। আমি আবার কি বললাম?
আমি থাকতে অন্য মেয়ের কথা হচ্ছে? আরে আমি কিছু বলি না, তুই একটু বল না। আখি, ও আমার সাথে কথা বলছিল। তোমার কি কথা বলছিল ও? আমার রিলেশনে যাওয়ার কথা বলছিল। সত্যি বলছো তুমি? তখন আখি জিসানকে বলল, সরি বাবু, আমাকে ক্ষমা করে দাও। আরে বাবু, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, চলো ফুচকা খেয়ে আসি। আচ্ছা চলো। তারপর আখি ও জিসান চলে গেল। আমি একা মাথা নিচু করে বসেছিলাম। তখন আমার সামনে একটা ছায়া দেখলাম। আমি মাথা তুললাম, দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়ার পরিচয়টা দিয়ে দিই। মায়া হলো জিসানের ছোট বোন, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। মায়া আমার কাছে এসে বলল, হাই, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। একা একা কি করো? বাতাস খাইতেছি আপু। তোমাকে বলছি না আমাকে আপু বলবা না? আমি তোমাকে আপুই বলবো, কি করবে তুমি? এই, তোকে ভালোভাবে বলছি, শুনিস না? এটা বলার পর আমাকে আর পাইকে এক দৌড়ে বাইকের কাছে এসে পড়েছি। তারপর সোজা বাসায় চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমি কেন পালালাম, কারণ মায়ার যখন রাগ ওঠে তখন ও কি করে নিজেও জানে না। একবার তো আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। তারপর থেকে ওর রাগকে অনেক ভয় করি। রুমে এসে ফ্রেশ হলাম, তারপর দুপুরের খাবার খেয়ে রুমে এলাম। তখন ফোনটা বাজতে লাগলো। আমি ভাবলাম এখন আবার কি কল করেছি। ফোনটা হাতে নিয়ে যা দেখলাম তাতে আমি অবাকই হলাম, কারণ কলটা মায়া করেছে। তাই আমি কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মায়া বলল, এই, তোমার এতক্ষণ লাগে ফোনটা রিসিভ করতে? না, আমি ওয়াশরুমে ছিলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলার আছে। বল, কি বলবে? কিভাবে বলবো ভেবে। আরে তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আই লাভ ইউ। কি বললে? আবার বলো। বলছি আমি তোমাকে ভালোবাসি। দেখো, ফাজলাম করা বাদ দাও, এখন রাখো, আমি ঘুমাবো। এবং ভাবতে লাগলাম মায়াগুলো কি বলছে। আমি জানি ও মজা করছে। এই নিয়ে আমি আর বেশি চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। পরে আম্মুকে বলে বাইরে এলাম। তারপর সোজা চলে গেলাম জিসানদের বাসায়। কলিং বেল চাপ দিতেই আন্টি দরজা খুলে দিল এবং আমাকে দেখে বলল, আরে বাবা, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা বাহিরে কেন, ভেতরে আসো। আমি ভেতরে এসে ড্রয়িং রুমে বসলাম এবং বললাম, আন্টি জিসানকে তো দেখছি না, কোথাও গেছে নাকি? ওকে একটু বাজারে পাঠিয়েছি। আচ্ছা আন্টি, তাহলে জিসান আসলে ওকে ছাদে পাঠিয়ে দিবেন। আচ্ছা, যাও। আমি সোজা ছাদে চলে আসলাম। এসে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে জড়িয়ে ধরলো। আমি যখনই চিৎকার করতে যাব তার আগে আমার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। আমি দেখলাম এটা আর কেউ না, এটা মায়া। দাঁত বের করে হাসতেছে এবং বলছে, কি বাবু, তুমি এখানে কি করো? মায়া দেখো, ফাজলামি করা বাদ দাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো মায়া, এটা কখনো সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে সবসময় বোনের চোখে দেখে এসেছি। তো কি হয়েছে, এখন থেকে বইয়ের নজরে দেখবে? তা হবে না। আর সবচেয়ে বড় কথা হলো তুমি আমার বন্ধুর বোন। তোমার জন্য আমি ছোটবেলার বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি এবার রাগ ধরে রাখতে পারলাম না। মায়াকে ছাড়িয়ে নিয়ে দিলাম গালে একটা ঠাস করে মায়ের। মায়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ওর চোখ টলমল করছে, তবুও আবার দাঁত বের করে হাসছে। আমি অবাক হলাম। থাপ্পড় খাওয়ার পর আবারও হাসছে। ওর হাসি দেখে আমি বললাম, তোমার লজ্জা করে না? মার খেয়ে এভাবে হাসছো? নিজের হবু স্বামীর কাছে আবার কিসের লজ্জা? একটু ভালোবাসার জন্য আবার কিসের লজ্জা? তোমার সাথে কথা বলে লাভ নেই। তখন মায়া নিচে চলে গেল। কিছুক্ষণ পর জিসান এলো এবং বলল, সরি রে, একটু লেট হয়ে গেছে। আরে তেমন কিছু না, এখন বল কি বলবি। দুদিন পর একটু আমার নানু বাড়ি যাবো রাজশাহীতে, তুই আমার সাথে যাবি? আচ্ছা, কয়টার দিকে যাবি? সকাল 9টায় ট্রেন, বুঝলি? আমি, তুই আর আখি যাবে, আর কেউ না। আচ্ছা তাহলে আমি এখন যাই। একেবারে রাতের খাবার খেয়ে যা। না রে, এখন হবে না, বাসায় ম্যানেজ করতে হবে। আচ্ছা যা, কালকে ভার্সিটি দেখা হচ্ছে। আচ্ছা। জিসানদের বাসা থেকে বের হয়ে সোজা আমার বাসায় চলে আসলাম। পরে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন সময় চলে গেছে টেরি পাইনি। তখন জান্নাত এসে বলল, এই বই পোকা, সারাক্ষণ শুধু পড়া 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 না? কি জন্য এসেছিস সেটা বল। আম্মু তাকে ডিনার করার জন্য ডাকছে। যাচ্ছি, তুই এখন যা। জান্নাত কোনো কিছু না বলে নিচে চলে গেল। আমি আরো কিছুক্ষণ পরে নিচে চলে আসলাম।
দেখলাম খাবার টেবিলে সবাই আমার জন্য বসে আছে। আমি বসলাম, সবাই খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে আমি বলে উঠলাম, আব্বু আমি কয়েকদিনের জন্য রাজশাহী যাচ্ছি। কেন, রাজশাহী গিয়ে আবার কি করবি? জিসানের সাথে যাব একটু ঘুরতে। আচ্ছা যাস, তবে দেখে শুনে থাকিস। আচ্ছা, এই বলে আমি খাবার রুমে চলে আসলাম। তারপর ফেসবুকে গেলাম, বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর নাস্তা করে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। জান্নাতকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি ভার্সিটির দিকে গেলাম। ভার্সিটিতে গিয়ে রোজকার মতো বাইক পার্কিং করে ক্লাসে চলে গেলাম। আজকের ক্লাস ভালো লাগছিল না, তাই 2টা ক্লাস করে বের হয়ে আসলাম। ক্যাম্পাসে বসে আছি একা। জিসান কিছুক্ষণ আগে চলে গেছে। তখন একটা মেয়ে এসে আমাকে বলল, হাই, আমি নেহা। আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? আই লাভ ইউ। কি? আমি তোমাকে। ভাবছেন আমি মেরেছি? না, নেহাকে মেরেছে মায়া। দেখলাম নেহার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে এবং মায়া রাগে লুকে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। নেহা উঠে মায়াকে বলল, ওই তুই আমাকে মারলি কেন? তুই ওকে প্রপোজ করছিলি কেন? আমি ওকে ভালোবাসি তাই প্রপোজ করেছি, তাতে তোর কি? এরপরে যদি তোকে ওর আশপাশে দেখি তাহলে তোর খবর আছে। তবে রে, তোকে দেখাচ্ছি মজা। এই বলাতে মেয়েগুলো আমাকে পাওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা দেখে আমাকে আর পাইগে দিলাম এক দৌড়। বাইক নিয়ে সোজা বাসায় চলে এসেছি। এসে আমার রুমে চলে আসলাম। তারপর 15 মিনিট শাওয়ার নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। রুমে এসে দিলাম এক ঘুম। বিকেলে উঠে মার্কেটে গেলাম। কালকে রাজশাহী যাবো তাই শপিং করতে। শপিং করে বাসায় চলে আসলাম। তারপর পড়তে বসলাম। পড়তে পড়তে খাবারের জন্য ডাক পড়লো। আমি নিচে গিয়ে খাবার খেয়ে উপরে এলাম। তারপর জামা কাপড় প্যাক করতে লাগলাম। জামা কাপড় প্যাক করে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে রেল স্টেশনে আসলাম। এসে জিসানকে কল করলাম। ফোনটা রিসিভ করতে আমি বললাম, কিরে কোথায় তুই? আচ্ছা তাড়াতাড়ি আয়, এই বলে এই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর জিসান আসলো। আখি এসেছে, কিন্তু ওদের সাথে যে এসেছে তাকে দেখে আমি চমকে গেলাম। কারণ এ তো মায়া। এখানে ও কি করে? এসব ভাবতে ভাবতে মায়ের দিকে তাকালাম। আমার তাকানো মাত্রই মায়া চোখ টিপ দিল। তখন আমি জিসানকে বললাম, কিরে মায়া এখানে কি করে? আর বলিস না, ও বায়না ধরেছে আমাদের সাথে যাবে। মানে? আমি মায়াকে নিয়ে যাচ্ছি, তোর কোনো সমস্যা হবে নাকি? গেলে তো ভালো হবেই। পেতনি এখানে আমাকে জ্বালিয়েছিস, আর ওখানেও জ্বালাবি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এত কি বিড়বিড় করছো? না, এমনি গান গাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর ট্রেন এলো, আমরা ট্রেনে উঠলাম। তারপর যে যার মতো কেবিনে গেলাম। আমি আলাদা একটা কেবিন নিয়েছি এবং জিসান, আখি, মায়া ওরা একটা কেবিন। কেবিনে এসে শুয়ে পড়লাম, কারণ ঘুমিয়ে গেছি জানি না, কখন ঘুমিয়ে গেছি জানি না। যখন চোখ খুললাম দেখি মায়া আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে এবং ওর ঠোঁট আমার ঠোঁট এক করে রেখেছে। আমি সাথে সাথে মায়াকে দিলাম এক ধাক্কা। মায়া আমাকে ছেড়ে দিয়ে উঠে বসলো এবং বলল, তাহলে আমার বাবুটার ঘুম ভেঙেছে? আমি কারো বাবু না। আর তুমি এখানে কি করো? তোমার সাথে গল্প করতে আসছিলাম, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমারও কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল, তাই আমিও ঘুমিয়ে যাই। যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো ভেবে দেখেছো? আরে কিছু হবে না। ছাড়ো আমাকে, আর এখান থেকে চলে যাও বলছি। আচ্ছা যাচ্ছি, থাকো তুমি। মায়া চলে গেল। আমি ঘুমালাম না, বসে বসে ফেসবুক চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমাদের গন্তব্য মানে রাজশাহী এসে গেছে। বাইরে এসে দেখে জিসান একজন লোকের সাথে কোলাকুলি করছি, বোধ হয় ওর মামা হবে। তারপর আমরা একটা গাড়িতে উঠলাম। গাড়িতে 3টা সিট আছে। আমি ও মায়া শেষেরটাতে বসলাম। জিসানরা সামনে বসলো। তারপর গাড়ি চলতে লাগলো। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। হঠাৎ করে মায়া আমার হাত শক্ত করে ধরলো। আমি ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। অবশেষে গাড়িটা একটা বাড়ির সামনে থামলো। গাড়ি থেকে নামার আগে মায়া আমার গালে একটা কিস করলো। তারপর গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেলাম। আমিও জিসানের সাথে ভেতরে আসলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে গেলাম। আপনাদের বলে রাখি, আমার রুম ও মায়ার রুম একসাথে। তো ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। তারপর রুমে এসে ঘুম দিলাম। বিকেলে মায়ার ডাকে ঘুমটা ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। দেখলাম ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার আশা টের পেয়ে পিছনে তাকালো। মেয়েটা আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। আমি মেয়েটিকে জড়িয়ে ধরলাম।
কি রে, তুই এখানে কেন? আমার বন্ধু জিসানের সাথে এসেছি। তুই এখানে কি করিস? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তোর বাড়ি মানে? তখন কোথা থেকে যেন জিসান এলো এবং বলল, ও আমার মামাতো বোন ফারিয়া। আচ্ছা তাই বলি এখানে কেন? কিন্তু তুই ওকে চিনিস কি করে? ও আমার স্কুল ফ্রেন্ড, আমরা স্কুলে একসাথে পড়তাম। তারপর ও রাজশাহী চলে আসে, তারপর আর যোগাযোগ করা হয়নি। আমি ভাবতে পারিনি তোকে আবার দেখবো। আমিও ভাবিনি। তখন মায়া ও আঁখে সাদে আসলো, তারপর ফারিয়ার সাথে কোলাকুলি করলো। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে ডিনার করার জন্য ডাক পড়লো। আমরা সবাই ডিনার করে যা যা রুমে চলে গেলাম। আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলো। চোখ খুলে দেখি যা দেখলাম, মায়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি এটা দেখে বড় একটা শখ খেলাম এবং মায়াকে ডাকতে লাগলাম, মায়া, এই মায়া, তুমি এখানে কি করো? তাড়াতাড়ি নিজের রুমে যাও। না, যাব না। তাড়াতাড়ি যাও বলছি। এত রাতে তোমাকে আর আমাকে এভাবে দেখলে খারাপ ভাববে। আচ্ছা, যাচ্ছি। এই বলে মায়া চলে গেল। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 2:30। আমি আবার ঘুমিয়ে গেলাম। সকালে ফারিয়ার ডাকে ঘুম ভাঙলো। তখন ফারিয়া বলল, ওই তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি? আমি আর একটু পরে উঠবো, এখন যা তো এখান থেকে। না, আর ঘুমানো যাবে না, অনেক বাজে, তাড়াতাড়ি ওঠ। দূর, আর ঘুমাতে পারলাম না। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে নিচে এলাম নাস্তা করতে। নাস্তা করে আমরা সবাই ঘুরতে বের হলাম। সবাই একটা পার্কে গেলাম। আমি এদিকে ফারিয়ার সাথে হেসে হেসে কথা বলছি, সেটা দেখে মায়া রাগে ফুঁসছে। তারপর সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা খাচ্ছি, তখন ফারিয়া বলল, আমাকে একটা খাইয়ে দে না। পারবো না, তুই নিজে খেয়ে নে। প্লিজ দে না। আচ্ছা দিচ্ছি, নে, হা কর। আমি ফারিয়াকে ফুচকা খাইয়ে দিলাম। ফারিয়াও আমাকে ফুচকা খাইয়ে দিল। ফুচকা খাওয়া শেষে আমি মায়ার দিকে তাকালাম। তাকাতেই আমাকে ইশারায় বলল, আজকে বাসায় চল, তোর খবর আছে। আমি কিছু না বলে ফুচকার বিল মিটিয়ে দিয়ে আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি মায়া রাগের চোখে আমাদেরকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম। মায়া এসে আমার শার্টের কলার ধরে এবং বলতে লাগলো, ফারিয়ার হাতে ফুচকা খেতে ভালো লাগে, তাই না? মেয়েদের হাতে খেলে দারুণ লাগে। এরপর থেকে তোকে যদি ফারিয়ার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। এখন চল, সবাই ডিনার করার জন্য ডাকছে। পরে আমি ও মায়া নিচে চলে এলাম। আমি একটা চেয়ারে বসলাম। আমার পাশে মায়া বসলো এবং আমার সামনে বসলো ফারিহা। খাওয়ার মাঝে অনুভব করলাম কি যেন আমার পায়ে খোঁচা দিচ্ছে। সামনে তাকিয়ে দেখি ফারিহা মুসকে মুসকে হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। আমি পা সরিয়ে নিয়ে খাবার খেয়ে উপরে চলে আসলাম। এসেই দিলাম ঘুম। সকালে মায়ার ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। নাস্তা করে একটু ছাদে গেলাম। তখন ফারিয়া এসে বলল, ফারিয়া যা বলল তা শুনে আমি অবাক। ফারিয়া যা বলল তা শুনে আমি অবাক। কি রে, একা একা কি করিস? কিচ্ছু না, এমনি ভালো লাগছে না, তাই বসে আছি। ও আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। কি বলবি বল, সমস্যা নেই। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। দেখ, এটা কখনো সম্ভব না। আমি তোকে শুধু বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু না। প্লিজ আমাকে মেনে নে, তোকে খুব ভালোবেসে ফেলেছি। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। আমি তোকে ভালোবাসি না, বুঝলি? এ নিয়ে যদি আরেকবার কথা বলিস তাহলে আমি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি আর একটা কথাও বলবো না। তোকে তো আমি নিজের করেই ছাড়বো। থাক, আমি নিচে যাই বলে নিচে বাগানে চলে আসলাম। তখন কোথা থেকে মায়া এলো। দেখে মনে হচ্ছে রেগে আছে। আমার কাছে এসে বলল, ফারিয়ার সাথে তোর এত কিসের কথা? ফারিহা আমাকে ভালোবাসে, তাই প্রপোজ করছে। কি? ফারিয়া তোকে প্রপোজ করছে? দাঁড়া, ওকে আমি মজা দেখাচ্ছি, আর তোরে যদি ওর আশেপাশে দেখি তোর খবর আছে। এই বলে মায়া চলে গেল। আমি ওখানে মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়লাম। বসে বসে ভাবতে লাগলাম, ও আমার পিছনে কেন লেগেছে? কি আছে আমার ভেতর? এই মেয়ের তো লজ্জা শরম কিছু নেই, সারাক্ষণ শুধু বলে ভালোবাসি ভালোবাসি। বসে বসে এগুলো ভাবছি, তখন কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। ও আবার সব শুনে ফেললো না তো? শুনে ফেললে আমি শেষ। আমাকে চুপ করে থাকা দেখে জিসান বলল, ভয় পাস না, আমি সব শুনেছি। তুই আবার কি শুনেছিস? তোর ও মায়ের কথা শুনেছি, চিন্তা করিস না, আমি ওকে বুঝিয়ে বলবো।
এখন তুই ওকে বোঝা, আমি ওকে বোঝাতে বোঝাতে শেষ। মায়া কবে থেকে তোকে এগুলো বলা শুরু করেছে? 2 সপ্তাহ হলো। আচ্ছা চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা চল যাই। তারপর আমিও জিসান মিলে ঘুরতে বের হলাম। আজকে নদীর পাড়ে গেলাম, নদীর কিনারে পাথরের উপর বসলাম। তখন জিসান বলতে লাগলো, জায়গাটা অনেক সুন্দর তাই না? তখন আমার ফোনটা বেজে উঠলো। আমি পকেট থেকে বের করে দেখি আম্মু ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। আম্মু কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। জান্নাত আব্বু তারা কেমন আছে? ওরাও ভালো আছে। তুই আসবি কবে? এই তো কয়েকদিন পর আসবো। আচ্ছা, এখানে জান্নাত তোর সাথে কথা বলবে? আচ্ছা দাও দেখি কি বলে। আম্মু জান্নাতের কাছে ফোনটা দিল এবং জান্নাত বলতে লাগলো, ভাইয়া কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি ভালো নেই, তুই বাসায় নেই, একা একা লাগে। আচ্ছা আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাই ভাইয়া। বাই। ফোনটা কেটে দিলাম। আম্মুর সাথে কথা বললাম। ওখানে আরো কিছুক্ষণ থেকে আমরা জিসানের নানুর বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে এসে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম ভাঙলো। যখন উঠতে যাব তখন দেখলাম মায়া আমার বুকের উপর ঘুমিয়ে আছে। আমি সাথে সাথে লাফ দিলাম। লাফ দেওয়ার কারণে মায়ার ঘুম ভেঙে যায়। রাগী লোকে আমাদেরকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমাকে কাঁচা গিলে খাবে। তখন আমি মায়াকে বললাম, তুমি আমার রুমে কি করো? তোমার সাথে গল্প করতে আসছিলাম, দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই আমিও তোমার সাথে শুয়ে পড়ি। যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো বলো তো? তোমার সাথেই তো হতো, আর কারোর সাথে না। আমাকে কি একটুও ভালোবাসা যায় না? দেখো মায়া, আমি তোমাকে আগেও বলেছি, আর এক কথা আমি একবার বলি, আশা করি তুমি জানো। আমি তোমার কাছে কিছু চাই না, শুধু আমাকে একটু ভালোবাসো, তাতেই হবে। তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা তুমি এখন যাও। মায়া চলে গেল। আমি খাট থেকে নামতে যাব, তখন ফারিহা রুমে প্রবেশ করলো। আরে ম্যাডাম যে, তা কি মনে করে? কেন আসতে পারি না নাকি? তা কেন নয়, তোমার বাড়ি, তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। আচ্ছা এখন ফ্রেশ হয়ে আসো, এখন সবাই ঘুরতে যাব। আচ্ছা যাও, আমি রেডি হয়ে আসতেছি। ফারিহা চলে যাওয়ার পর আমি ওয়াশরুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হলাম ঘুরতে যাব বলে। নিচে এসে দেখি ড্রয়িং রুমে সবাই আমার জন্য বসে আছে। তারপর সবাই মিলে ঘুরতে বের হলাম। আজকেও আবার ফুচকার দোকানে গেলাম, সকলে মিলে ফুচকা খেলাম। তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এলাম। রাতে খাবার খেয়ে আমরা আড্ডা দিচ্ছি। তখন ফারিহা বলল, আচ্ছা তুই কয়টা প্রেম করেছিস? কি রে বলিস না কেন? আমি আর ওখানে বসে থাকলাম না, সোজা রুমে চলে এসে দরজা লাগিয়ে দিলাম। অন্যদিকে, তুই ওকে একথা কেন বললি? কেন, কি হয়েছে? তুই জানিস 4 বছর আগে মিথিলাকে এখনো ভুলতে পারিনি, তুই আবার ওর কথা মনে করিয়ে দিলি। মিথিলাটা আবার কে? চল ওর কাছ থেকে শুনে নিবি, চল। তারপর জিসান, ফারিহা, মায়া আমার রুমের দিকে আসলো, এসে দরজা টোকা দিল। আমি উঠে দরজা খুলে দিলাম। ওরা সবাই ভেতরে আসলো এবং আমার খাটের পাশে বসলো। তখন ফারিহা বলল, মিথিলাকে, ওর সাথে তোর কি হয়েছে আমাদের বল। প্লিজ বলো, মিথিলাটা কে? ভাই তুই এবার আমাকেও বল, আমিও শুনি। অবশ্য আমি জানি, তাও আবার বল। ওদের জোরাজোরিতে আমি বলতে লাগলাম, 5 বছর আগে। আজকে কলেজের প্রথম দিন, কলেজে যাচ্ছি আমি আর সাজ্জাদ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজকে কলেজের প্রথম দিন, আমি এবং আমার বন্ধু পিয়াস এসেছি কলেজে। কলেজের মাঠে বসে আছি, আমিও পিয়াস। তখন পিয়াস বলল, আসলে আমি যে কলেজে ভর্তি হয়েছি এই পুরো কলেজের পাওয়ার আমার হাতে, তাই আমি যা খুশি করতে পারি। সবাই আমাকে দেখে ভয় পায়। মাঠের ভেতর বসে বসে পিয়াসের কথা বলতেছি। তখন কে যেন একটা মেয়েলি কণ্ঠে পেছন থেকে বলল, এখানে ইন্টার ফার্স্ট ইয়ারের রুম কোনটা? তাই আমি পিছনে তাকালাম। যা দেখলাম আমি তো পুরো অবাক, কারণ আমার সামনে মনে হয় একটা পরী দাঁড়িয়ে আছে। আমি একভাবে ওর দিকে তাকিয়েছিলাম। মেয়েটি আবার বলল, হ্যালো, এভাবে কি দেখছেন? মেয়েটির কথায় আমার ধ্যান ভাঙলো। তখন আমি বললাম, হ্যাঁ কি যেন বলছিলেন? বলছি এখানে ইন্টার ফার্স্ট ইয়ারের রুম কোনটা? আমার সাথে আসুন। তারপর আমরা ক্লাসে গেলাম। আমি আমার মতো বসলাম, মেয়েটি ওর মতো বসলো। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো এবং একে একে সবার পরিচয় নিল। তারপর সবগুলো ক্লাস করে বের হয়ে আসলাম। তখন কে যেন আমাকে ডাক দিল। আমি পিছনে ঘুরে দেখি সেই মেয়েটি আমার কাছে এলো এবং বলল, হাই, আমি মিথিলা, তুমি? আমি সাজ্জাদ। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ওকে ফ্রেন্ড। ধরো তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। চলো না কোথাও ঘুরে আসি। আচ্ছা চলো। তারপর আমি ও মিথিলা ঘুরতে বের হলাম।
কাছে একটা পার্কে গেলাম, কিছুক্ষণ ঘুরে যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম, মামি দরজা খুলে দিল এবং বলল, আজকে কলেজ কেমন কাটলো? অনেক ভালো। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। আচ্ছা আসছি বলে রুমে চলে আসলাম। আসলে আমি মামার বাড়িতে থাকি, কলেজের জন্য এখানে এসেছি। ফ্রেশ হয়ে নিচে এলাম, এসে খাবার খেলাম, তারপর রুমে এসে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম এবং মিথিলার কথা ভাবতে লাগলাম। ভাবছি কয়েকদিন পর ওকে প্রপোজ করব। তারপর আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলাম। পড়তে পড়তে নিচে ডিনার করার জন্য ডাক পড়লো। আমি নিচে গেলাম খাবার জন্য। খাবার মাঝে মামা বলল, তা আজকে তো কলেজের প্রথম দিন, কেমন কাটলো? অনেক ভালো কেটেছে। ঠিক আছে। তারপর আর কিচ্ছু বললাম না, খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজে গেট দিয়ে ঢুকবো, তখন মিথিলা আমাকে ডাক দিল। আমি ওর কাছে গিয়ে বললাম, মিথিলা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, চলো ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাস করে আমরা ক্যাম্পাসে বসলাম, কিছুক্ষণ গল্প করে যা যার বাসা চলে আসলাম। এইভাবে কেটে গেল 1 মাস। এদিকে আমি মায়ার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়েছি। তবে আমাদের বন্ধুত্ব এই কয়েকদিনে অনেক শক্ত হয়েছে। তাই ভাবছি আজকে মিথিলাকে প্রপোজ করব। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি করে কলেজে গেলাম। কলেজে যাওয়ার আগে একটা গোলাপ ফুল কিনলাম। তারপর কলেজ গেটের কাছে মিথিলার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু মিথিলা আসছে না। কিছুক্ষণ পর মিথিলা আসলো, কিন্তু ওর সাথে একটা ছেলে এসেছে। ওরা হাত ধরে হাঁটাহাঁটি করছে। মিথিলা আমাকে দেখে আমার কাছে আসলো, এসে বলল, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি আসলে? না, একটা কাজ ছিল তাই আর কি। ও যে হৃদয়, আমার বিয়ে প্লাস হবু বর। কথাটা শুনে থ হয়ে গেলাম, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোথাও হারিয়ে গেলে তুমি? না কিছু না, শোনো আমার একটা কাজ আছে, আমাকে এখন যেতে হবে। আচ্ছা যাও। তারপর আমি সোজা নদীর পাড়ে চলে আসলাম। আমি কষ্ট পেলে এখানে আসি। অনেকক্ষণ বসে থাকলাম, তারপর নিজেকে ঠিক করলাম আমার মিথিলাকে বলতে হবে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার আগের মতো হলাম। রুমে গিয়ে দিলাম ঘুম। অবশ্য মামি দুপুরের খাবার খাওয়ার জন্য ডেকেছে, আমি না করে দিয়েছি। মিথিলার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙলো সন্ধ্যা 7টার সময়। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। তারপর একটু পিয়াসকে কল করে আমার বাসায় আসতে বললাম। কিছুক্ষণ পর পিয়াস এলো। তারপর আমিও পিয়াস একটু আড্ডা দিতে বের হলাম। আমি এভাবে মনমারা থাকা দেখে পিয়াস বলল, কি রে, আজকে এত চুপচাপ আছিস কেন? মন খারাপ নাকি? কি হয়েছে আমাকে বল। আরে তেমন কিছু না, এমনি মন খারাপ। তুই আমাকে বলবি না? কি হয়েছে বল আমাকে। আচ্ছা তাহলে শোন, মিথিলার সাথে হওয়া সব ঘটনা খুলে বললাম। তুই এখন কি করবি ভাবছিস? আমি আর ওদের মাঝখানে যাব না। মিথিলা ভালো থাকে এটা আমি চাই। তাই বলে এভাবে থাকবি? আমি আবার আগের মতোই হব, এভাবে আর থাকবো না। ঠিক আছে চল তাহলে এখন বাসায় যাই। তারপর আমি বাসা চলে আসলাম। এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। 1 সপ্তাহ আর কলেজে গেলাম না, সারাক্ষণ শুধু রুমে বসে আছি। আজকে কলেজে যাবো তাই রেডি হচ্ছি। রেডি হয়ে নাস্তা করে কলেজে গেলাম। আমাকে দেখে মিথিলা আমার কাছে আসতে লাগলো। আমি ওর দিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে আসলাম। সবগুলো ক্লাস করে বের হলাম বাসায় যাবার জন্য। তখন হঠাৎ মিথিলা আমার পথ আটকে দাঁড়ালো। আমি পাশ কাটিয়ে চলে আসব, তখন আমার হাতটা শক্ত করে চেপে ধরে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। আমি মিথিলাকে বলতে লাগলাম, কি ব্যাপার, তুমি আমাকে এভাবে নিয়ে এলে কেন? আগে বল, তুই এতদিন কলেজে আসিসনি কেন? এমনি আমার শরীর ভালো না তাই। জ্বর এসেছিল নাকি? আরে তেমন কিছু না, বলো আমাকে কেন ডেকেছো? তুমি এমন করছো কেন? আগে তো এমন করতে না। মানুষ সবসময় একরকম থাকে না, সময়ের সাথে তাকে পাল্টাতে হয়। আজকে তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। শোনো, এখন থেকে রোজ কলেজে আসবে এবং ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবে না। এইটুকু বলার জন্য ডেকেছিলে? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু বলতে পারি না। আচ্ছা থাকো, আমি আসি, আমার কাজ আছে। এই বলে চলে আসলাম। আর কারো মায়া জড়াতে চাই না। বাসায় এসে ফ্রেশ হলাম। তারপর দুপুরে খাবার খেলাম। তারপর রুমে এলাম। এসে বিছানায় গাটা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম আমার ছুটি নিয়েছে। তাই একটু ফেসবুকে গেলাম। বন্ধু বান্ধবদের সাথে কিছুক্ষণ কথা বললাম। ফ্রি ফায়ার খেলতে শুরু করলাম। খেলতে খেলতে কখন বিকেল হয়ে গেছে জানি না। তাই ফ্রেশ হয়ে বাসা থেকে বের হলাম। মাঠের দিকে গেলাম। মাঠে এসে কিছুক্ষণ খেলাধুলা করলাম। তারপর আমিও পিয়াস চলে গেলাম আড্ডা দিতে। আড্ডা দিতে দিতে কখন রাত 9টা বেজে গেছে খেয়াল ছিল না। তাই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে সকালে একসাথে ডিনার করলাম।
তারপর আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কলেজে গেলাম। আজকেও মিথিলা কিছু বলতে এসেছিল, তবে আমি ওর সাথে কথা বলিনি, ওকে এড়িয়ে চলার চেষ্টা করি। এখন একদিন আমিও পিয়াস কফি শপে গেছিলাম কফি খেতে। আমি আর পিয়াস বসে বসে গল্প করছিলাম। কালকে একটা ম্যাচ আছে, তোকে আসতে হবে কিন্তু। আচ্ছা আসবো। কখন আসতে হবে? বিকেলের দিকে আসিস। আচ্ছা। এসব নানা বিষয় নিয়ে কথা বলছি, তখন চোখ গেল পাশের একটা টেবিলে। দেখলাম মিথিলা ও অভি একসাথে কফি খাচ্ছে। আমি ওদের দেখলেও ওরা আমাকে দেখেনি। তারপর দেখলাম অভি কোনো একটা কাজে চলে গেল, কিন্তু মিথিলা বসে বসে কফি খাচ্ছে। আরও কিছুক্ষণ ওখানে থেকে বের হলাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। এখনো মিথিলা আমার সাথে কথা বলার চেষ্টা করে, বাট আমি কথা বলি না। একদিন আমি নদীর পাড়ে বসেছিলাম, তখন একজন আমাকে ডাক দিল। আমি তার দিকে তাকিয়ে দেখি এটা আর কেউ না, অভি আমার কাছে আসছে। অভি আমার কাছে এসে বলল, ভাইয়া আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আমি আবার কি করলাম যে কাজটা ঠিক হচ্ছে না? মিথিলা আপনাকে খুব ভালোবাসে, আর আপনি কিনা ওর সাথে কথাই বলেন না। কি মিথিলা আমাকে ভালোবাসে? ওর তো আপনার সাথে বিয়ে ঠিক হয়েছে। ওগুলো সব নাটক ছিল। আসলে মিথিলা আপনাকে ভালোবাসতো, কিন্তু মিথিলা চেয়েছিল আপনি ওকে কথাটি বলেন, তাই আমরা এই নাটকটা করলাম। আপনি সত্যি বলছেন তো? আমার কথা বিশ্বাস না হলে মিথিলাকে কালকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, করব। এখন আমি বাসায় যাই, আমার কাজ আছে। তারপর বাসায় চলে আসলাম। আজকে আমি খুব খুশি যে মিথিলা আমাকে ভালোবাসে। পরের দিন কলেজে গেলাম, গিয়ে মিথিলাকে খুঁজতে লাগলাম। অবশেষে ওকে পেয়ে গেলাম, তাই আমি ওকে ডাক দিলাম। মিথিলা, শুনছো? মিথিলা আমাকে দেখে একটু অবাক হলো এবং আমার কাছে এসে বলল, তুমি কি আমাকে ডাকছো? তোমার সাথে আমার কথা আছে, এসো আমার সাথে। তারপর সোজা মিথিলাকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাকে ভালোবাসো বলনি কেন? আমি ওটা তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম তাই। তাহলে আমার সাথে ওই মিথ্যা নাটক করার দরকার ছিল কি? সরি, আর এমন করবো না। এবার আসল কথা বলো। আই লাভ ইউ মিথিলা। আই লাভ ইউ টু। বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। যাই হোক, গেলাম রিলেশনে। আমাদের দুষ্টামি খুনসুটি দিয়ে কেটে গেল একটা বছর। এই এক বছরে আমাদের ভালোবাসা আরো গভীর হলো। এইভাবেই চলছে। আজকে মিথিলা বায়না ধরেছে ওকে নিয়ে ঘুরতে যেতে হবে, তো বিকেলে আমরা ঘুরতে বের হলাম। আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন একটা ট্রাক এসে আমাকে ধাক্কা দেয়। আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুলে দেখি আমার পাশে পিয়াস বসে আছে, আমার মাথায় ব্যান্ডেজ করা। আমাকে ওঠা থেকে পিয়াস বলল, এখন তোর শরীর কেমন লাগছে? ভালো। মিথিলা কোথায় রে? পিয়াস চুপ করে মাথা নিচু করে আছে। আমি আবার বললাম, মিথিলা কোথায়? মিথিলা আর নেই। মিথিলা নেই মানে? কি হয়েছে মিথিলার? সেদিন তুই যখন ট্রাকের সাথে ধাক্কা খেতে যাবি, তখন মিথিলা তোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর ট্রাকটা ওর উপর দিয়ে চলে যায়, তখন মিথিলা ওইখানেই মারা যায়। এটা শোনার পর আর আমার কিছু মনে নেই। এদিকে পিয়াস ডাক্তারকে ডাকছিল। ডাক্তার এসে আমাকে চেক করে দেখে গেল। এভাবে 7 দিন আমি অচেতন ছিলাম। জ্ঞান ফিরতে মিথিলার কথা মনে পড়তেই আবার অজ্ঞান হয়ে যেতাম। 7 দিন পর আমি কিছুটা স্বাভাবিক হই। তারপর আমি বাড়িতে চলে আসি। এখানে এসে এখানকার কলেজে ভর্তি হই। তবে মিথিলার কথা ভেবে রাতে চোখের জল ফেলতাম। এই ছিল আমার অতীত। এখন বর্তমানে আসি। কথাগুলো বলে সামনে তাকালাম, দেখলাম সবার চোখে পানি। তখন ফারিহা আমাকে বলল, তোর সাথে এত কিছু হয়ে গেছে আর আমরা কিছুই জানি না। শুনো, এখন থেকে আর কাঁদবে না, সবকিছু নতুন করে শুরু করো। এই তোরা এখন চল, ওকে এখন ঘুমাতে দে। ওরা চলে গেল, আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদে গিয়ে মিথিলার কথা ভাবছিলাম। তখন পেছন থেকে কে যেন বলে উঠল, মিথিলার কথা ভাবছো? আমি অবাক হয়ে পিছনে তাকালাম, দেখলাম মায়া দাঁড়িয়ে আছে। আমি কিচ্ছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। তখন মায়া আমার পাশে এসে বলল, খুব ভালোবাসতে না মিথিলাকে? দেখো, মিথিলাকে যা ভালোবাসতে তার 1 ভাগ আমাকে দিলেই হবে। এর থেকে বেশি কিছু আমি আর চাই না। মায়া, তুমি সেটা ভালো করে জানো। এটা আমি কখনো করব না, তাই প্লিজ আমাকে বিরক্ত করো না। বিরক্ত তো তোমাকেই করব, আমাকে তোমার ভালোবাসতেই হবে। থাক, আমি নিচে চলে গেলাম। এই বলে নিচে আসতে যাব, তখন মায়া আমার হাত দেয়ালের সাথে ঠেসে ধরলো, বলল, আমাকে তোর ভালোবাসতেই হবে, না হলে তোর খবর আছে। আবার ঠোঁটে ও ঠোঁট চেপে ধরলো। 5 মিনিট পর মায়া ছেড়ে দিল এবং বলতে লাগলো, ফারিয়ার সাথে যেন কথা বলতে না দেখি, যদি দেখি তোমার খবর আছে। আমি কিচ্ছু বললাম না, চুপচাপ নিচে চলে আসলাম।
এসে সকালে একসাথে নাস্তা করলাম। তারপর আমি, জিসান, আখি, ফারিহা, মায়া 5 জন ঘুরতে বের হলাম। ঘোরার সময় সবসময় মায়া আমার পাশে ছিল, ফারিহাকে পাশে ঘেঁষতে দেয়নি। শেষে আমরা ঘোরাফেরা করে বাসায় আসলাম। কালকে চলে যাব, তাই সবার সাথে অনেকক্ষণ গল্প করলাম। তারপর রুমে এসে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আমরা সকলে বিদায় নিয়ে চলে আসলাম। রেল স্টেশনে এসে ট্রেনে উঠলাম। সিরাজগঞ্জ এসে ট্রেন থামলো। আমরা জিসানদের থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম। আম্মু দরজা খুলে দিল। আমি আম্মুকে জড়িয়ে ধরলাম এবং বলতে লাগলাম, আম্মু কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আসছি বলে আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে এলাম। জান্নাত আমাকে দেখে জড়িয়ে ধরলো। কি রে, কেমন আছিস? তোকে ছাড়া আমি ভালো নেই। আচ্ছা চল এখন খাবার খাবি। তারপর আমি ও জান্নাত দুপুরের খাবার খেলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই তাড়াতাড়ি ঘুম চলে এলো। ঘুম ভাঙলো রাত 8টায়। ঘুম থেকে উঠে রাতে ডিনার করলাম। তারপর রুমে এসে ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাতের ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর নাস্তা করে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম। জান্নাতকে কলেজে নামিয়ে দিয়ে আমি ভার্সিটিতে গেলাম। বাইকটা পার্কিং করে জিসানের কাছে গেলাম। কিরে, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। এভাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ক্লাসে চলে এলাম। আজকে আবার ক্লাস করতে মন চাইল না, তাই 2টা ক্লাস করে বের হয়ে আসলাম। তারপর আমি, জিসান, আখি ক্যাম্পাসে চলে এলাম। ক্যাম্পাসে আমরা 3 জন বসে গল্প করছিলাম। তখন মায়া এলো, আমার পাশে বসলো এবং আমাকে বলল, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি। তারপর আমরা 4 জন মিলে আড্ডা দিতে লাগলাম। তারপর আড্ডা দিয়ে যে যার মতো বাসায় চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে এলাম। খাবার খেতে খাবার রুমে এলাম। তখন ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি মায়া কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম না। পরে আবার ফোন দিতে থাকলো। এবার কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠলাম, তখন জিসান ফোন দিল। আমি কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে জিসান বলতে লাগলো, কোথায় তুই? আমি বাসায় আছি। কেন? তুই তাড়াতাড়ি আমার বাসায় আয়। আচ্ছা আমি আসতেছি, তুই অপেক্ষা কর। তাড়াতাড়ি আয়। কলটা কেটে দিল। আমি ফ্রেশ হয়ে জিসানদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং ভাবতে লাগলাম, জিসান এত তাড়াতাড়ি ফোন দিয়ে ওর বাসায় যেতে বললো কেন? গিয়ে দেখি কি হয়। এসব ভাবতে ভাবতে জিসানদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই মায়া দরজা খুলে দিল এবং বলল, ভেতরে এসো। আমি ভেতরে এসে দেখে জিসান, আখি, আঙ্কেল সবাই বসে আছে। আমিও তাদের কাছে গেলাম। তাদের কাছে যেতেই আঙ্কেল আমাকে বলল, আরে দাঁড়িয়ে আছো কেন, বস। আমি সোফায় বসে পড়লাম। তখন আঙ্কেল বলল, তা বাবা, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো আঙ্কেল, ভালো। আচ্ছা, তা তোমাকে যে কারণে ডেকে পাঠিয়েছি কিভাবে যে বলি? কি বলবেন বলতে পারেন, সমস্যা নেই। তুমি তো জানো মায়ের পড়াশোনার ব্যাপারটা। জানি তো। তাই আমি বলছিলাম কি, তুমি আজকে থেকে ওকে একটু গণিতটা বুঝিয়ে দিবে। মানে? আরে দাঁড়ালে কেন, বসে পড়ো এবং মায়াকে আজকে থেকে একটু গণিতটা বুঝিয়ে দেবে। ঠিক আছে আঙ্কেল। আশা করি তোমার সমস্যা হবে না। না আন্টি, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না, অনেক বড় সমস্যা হবে। এখন তো ভালোবাসি ভালোবাসি বলে জ্বালিয়ে খাবে। মনে মনে বললাম। ঠিক আছে, তাহলে আজকে আমি আসি, কালকে থেকে ওকে পড়িয়ে যাব। আরে এখন যাচ্ছ কেন, নাস্তা করে যাও। না আঙ্কেল, এখন সময় হবে না, কালকে আসবো। এই বলে ওখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি এবং ভাবছি, মায়া আমার সাথে এমন করতেছে কেন? ও যে আমাকে ভালোবাসে এটা আমি জানি। আমিও কেমন যেন ওর পাগলামিগুলোকে ভালোবেসে ফেলেছি। না, এটা করলে হবে না। আমি আঙ্কেল, আন্টি, আব্বু, আম্মু, জিসান এদের মনে কষ্ট দিতে পারবো না। যেভাবে হোক মায়াকে বোঝাতে হবে। এগুলো কখনো হবে না, কেউ মেনে নেবে না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এসে কলিং বেল চাপলাম। জান্নাত দরজা খুলে দিল। আসার সময় জান্নাতের জন্য ফুচকা এনেছিলাম, সেটা জান্নাতকে দিলাম এবং আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হলাম। তারপর পড়তে বসলাম। পড়তেছি, তখন কি যেন আমাকে কল করলো। ফোনের দিকে তাকিয়ে দেখি মায়া কল করেছে। আমি আবার কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে মায়া বলতে লাগলো, আমার বাবু কি করে? দেখো মায়া, আমি তোমাকে লাস্টবার বলছি, তুমি সব বলা বাদ দাও এবং ফোনটা রাখো। তোমার সাথে আমার কথা আছে। কি বলবে তাড়াতাড়ি বলো। আই লাভ ইউ। ধুর, তুমি আমাকে আর কল দিবে না। এই বলে ফোনটা কেটে দিলাম এবং আবার পড়ায় মনোযোগ দিলাম। পড়তে পড়তে কখন রাত 10টা বেজে গেছে খেয়াল নেই। জান্নাত এসে খাবার জন্য ডেকে নিয়ে গেল। আমি খাবার টেবিলে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমিও সবার সাথেই খেতে বসলাম।
খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন শুক্রবার ছিল, তাই আরামে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি চোখ খুলে বুকের দিকে তাকিয়ে দেখি মায়া আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ভাবলাম মায়া এখানে কি করে আসলো। তখন আমি মায়াকে ডাক দিলাম। মায়া ঘুম থেকে উঠে বলল, তাহলে মহারাজ আপনার ঘুম ভেঙেছে? তুমি এখানে কি করো? হ্যাঁ, আর আমার রুমে কখন আসলে? এসেছি তো সকালে তোমাকে ডাকতে, তা দেখি তুমি ঘুমাচ্ছ। যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? কিছু হতো না, এখন তাড়াতাড়ি নিচে এসো। এই বলে মায়া চলে গেল। আমি ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে তো আমি আরো অবাক। জিসান, আখি, আঙ্কেল, আন্টি, মায়া বসে বসে আব্বুর সাথে গল্প করছে এবং সবাই আমাকে দেখে মুসকে মুসকে হাসছে। আমি তাদের গিয়ে বললাম, আপনারা কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। ও, তারপর আমরা সকলে একসাথে নাস্তা করলাম। নাস্তা করে আমি আমার রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মায়া এলো আমার রুমে, এসে সোজা আমার বুকে শুয়ে পড়লো এবং আমি মায়াকে সরিয়ে বললাম, তুমি কোন সাহসে আমার বুকের উপর শুলে? তোমার বুকে শুয়ে থাকার অধিকার আছে। কোন অধিকারে তুমি আমার বুকে শুয়ে থাকবে? কারণ আমি তোমার বউ হব, তাই। আইসে আমার বউ হতে, তোমাকে বিয়ে করব না। তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করব। তোমরা সবাই শুধু আমাকে হেল্প করবে। ঠিক আছে, তাহলে এখন বলো আমাদের কি করতে হবে? তোমরা ওকে শুধু আমার কাছে রাখবে, আমি নিজেই ওকে আমার ভালোবাসা দিয়ে মন জয় করে দেব। তাহলে তাড়াতাড়ি কর, আমাদের তো আবার তোদের বিয়ে দিতে হবে। সাজ্জাদ যেন এই কথা না জানতে পারে, ঠিক আছে? থাক, ভাবি আর লজ্জা পেতে হবে না। আচ্ছা তুমি যা বলবে তাই হবে। মায়া তো মনে মনে অনেক খুশি, কারণ সবাই রাজি। এখন শুধু সাজ্জাদকে রাজি করাতে হবে। এদিকে আমি বাইরে এসে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর বাসায় চলে আসলাম। এসে দেখি সবাই গল্প করছে। আমাকে দেখে আব্বু বলল, সারাদিন শুধু ঘোরাফেরা করিস, এবার আমার সাথে অফিসে যেতেও তো পারিস। কয়েকদিন পর থেকে যাব। তারপর সোজা রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মায়া টাওয়েল হাতে দাঁড়িয়ে আছে। আমি বের হতে আমাকে টাওয়েলটা দিল। তারপর নিচে আসতে যাব, তখন মায়া আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল। তারপর ওর ঠোঁট ও আমার ঠোঁট একসাথে চেপে ধরলো। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। টানা 10 মিনিট পর ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম। আমার এই অবস্থা দেখে মায়া হাসতে লাগলো। এবার আমি প্রচন্ড রেগে গেলাম। তারপর মায়াকে বললাম, এই তুমি এসব কি শুরু করছো? হ্যাঁ, কেন? তোমাকে আদর করলাম। লাগবে না তোমার আদর, আমার কাছে আসবে না। আমি অন্য একজনকে ভালোবাসি। ভাবলাম এটা দিয়ে কাজ হবে, কিন্তু না, উল্টো কাজ করতেছে। কি বললে তুমি? আবার বলো তো। আমি একজনকে ভালোবাসি। কি? আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে আমাকে মারতে শুরু করলো। হে কি WWE এর মারামারি। একসময় মারতে মারতে মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে কি একটুও ভালোবাসা যায় না? দেখো মায়া, আমি তোমাকে কতবার বলবো এটা হবে না। কেউ আমাদের সম্পর্ক মেনে নিবে না। ওদের আমি ম্যানেজ করব, তুমি শুধু হ্যাঁ বলো। আচ্ছা, আমি ভেবে দেখব। এখন তুমি যাও। তুমি সত্যি বলছো তো? এখন তুমি যাও। আচ্ছা যাচ্ছি, তবে একটা কথা ছিল। আবার কি কথা? মায়া আমার কাছে এলো এবং আমি কিছু বোঝার আগেই 2 ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। 5 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিয়ে পালালো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। আমিও কেমন যেন মায়ার পাগলামোগুলোর উপর দুর্বল হয়ে যাচ্ছি। না, এটা করা যাবে না, কারো মনে আমি কষ্ট দিতে পারবো না। এসব ভাবতে ভাবতে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে পড়তে বসলাম। অপরদিকে মায়া, কি রে, আজকে তোকে খুশি খুশি লাগছে? আজকে আমি খুব খুশি। কেন, কি হয়েছে? এই যে তোমরা সবাই রাজি হয়ে গেছো, এখন শুধু ওকে রাজি করাতে পারলেই হলো। তাই তো বলি, কেন এত খুশি? আন্টি, সাজ্জাদ কি কি পছন্দ করে এগুলো আমাকে বলো তো। আরে ওগুলা দিয়ে কাজ হবে না, নতুন কিছু করা লাগবে। ভাবি, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমাকে বলো। এটা একেবারেই ঠিক কথা বলেছো। কি বলেন ভাই? এদিকে আমি পড়তে পড়তে কখন ডিনারের টাইম হয়ে গেছে আমি নিজেও জানি না। জান্নাত এসে আমাকে ডেকে গেল। আমিও নিচে গেলাম। খাবার টেবিলে দেখি সব আমার পছন্দের খাবার। আমি জান্নাতের ও আখির মাঝে বসলাম। আমি খাবার খেতে থাকলাম। আজকে খাবারে কেমন যেন অন্যরকম একটা টেস্ট। আমি আম্মুকে বললাম, আম্মু আজকে খাবার এরকম টেস্ট কেন?
আজকে মায়া এই খাবার তৈরি করেছে, কেমন হয়েছে? খুব ভালো বলে আমি মায়ের দিকে তাকালাম, দেখে মায়া মুচকে আসছে। আমি ওর দিকে না তাকিয়ে খাবার খেতে লাগলাম। হঠাৎ আমার পায়ে কেউ চিমটি কাটলো। আহ! কি হয়েছে, চিৎকার করলি কেন? আব্বু পায়ে বোধহয় পিঁপড়া কামড় দিছে। তাই বলে এত জোরে চিৎকার দিবি? আমি আর কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলাম। মায়ার দিকে তাকিয়ে দেখি এখনো মুচকে মুচকে আসছে। আমি কোনো কিছু বললাম না। সবাই একসাথে ডিনার শেষ করলাম। তারপর আঙ্কেল, আন্টি, মায়া, জিসান, আখি এরা চলে গেল। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেলাম। বাইক পার করে ক্লাসে আসতে যাব, তখন একজন মেয়ে আমার পথ আটকালো। আমি মেয়েটিকে বললাম, এ কি, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? আমি নেহা, এই শহরের কমিশনারের মেয়ে। আপনি কমিশনার মেয়ে তো আমি কি করব? আমার রাস্তা ছাড়ুন, ক্লাসে যাব। আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করব। এই আশা আপনার কখনো পূরণ হবে না। এই বলে ক্লাসে চলে আসলাম। তখন নেহা পিছন থেকে বলল, আপনি আমার না হলে কারোর হতে দেব না। আমি ওর কথায় কান দিলাম না। ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় আসবো তখন মায়া আমাকে জড়িয়ে ধরলো। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মায়াকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে মায়া ওখানেই কাঁদতে শুরু করে দিয়েছে। মায়া আমাকে বলতে লাগলো, তুমি আমাকে মারতে পারলে? এবার তো মেরেছি, এরপর এমন করলে কি করব নিজেও জানি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ, রাখ তোর ভালোবাসা তোর কাছে, আর আমার সামনে আসবি না বলে দিলাম। তখন মায়া কিছু না বলে বাসায় গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। আন্টি অনেকবার খাবার জন্য ডেকেছে, কিন্তু দরজা খোলেনি। এদিকে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম এবং ভাবতে লাগলাম, মায়াকে চর মারাটা ঠিক হয়নি। বোঝালেই পারতাম, কেন যে রাগটা কন্ট্রোল করতে পারি না। না, কালকে ওর কাছে মাফ চেয়ে নেব। রাত পর্যন্ত ছাদে থাকলাম, তারপর নিচে এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। অপরদিকে মায়া দরজা বন্ধ করে শুধু কাঁদছে। সবাই ডাকাডাকি করছে, কিন্তু খুলছে না। আঙ্কেল আর কোনো উপায় না পেয়ে আমার আব্বুকে ফোন দিল। হ্যালো, কালকে সকালে তোরা সবাই আমার বাড়িতে আসিস তো। সকালে জান্নাত আমাকে ডাক দিল। উঠে নাস্তা টেবিলে গেলাম। তখন আব্বু বলল, শোন, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়, জিসানদের বাসায় যাব। সকালে জান্নাত আমাকে ডাক দিল। উঠে নাস্তা টেবিলে গেলাম। তখন আব্বু বলল, শোন, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আয়, জিসানদের বাসায় যাব। আচ্ছা আসছি। তারপর নাস্তা শেষ করে আমি রেডি হলাম। তারপর জিসানদের বাসায় গেলাম। জিসানদের বাসায় গিয়ে দেখি সবাই মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, কালকে রাতে ফোন করে আসতে বললি, কিছু হয়েছে কি? তোরা বস বলছি। আমরা সবাই বসলাম। তখন আঙ্কেল বললেন, কালকে মায়া ভার্সিটি থেকে এসে রুমের ভিতর বসে কান্না করছে, খাবারও খাচ্ছে না। কি বলিস, তোর সাথে কিছু হয়েছে নাকি? আমার সাথে তো তেমন কিছু হয়নি আঙ্কেল। সত্য করে বল। আসলে কালকের ঘটনা সবকিছু খুলে বললাম। সরি আব্বু, বলে এমন করে ফেলেছি। ও তো ভুল কাউকে বলেনি, নিজের হবু বরকে বলেছে। তাই বলে তুই ওকে মারবি? হবু বর মানে কি? ওর বর? তোমার সাথে তো আমরাও ওর বিয়ে ঠিক করেছি। কই, আমি তো কিছুই জানি না। তোর জানা লাগবে না, তুই এখন মায়ের কাছে যা। আচ্ছা, যাচ্ছি। এই বলে মায়ের রুমে দিকে আসতে লাগলাম এবং মনে মনে বলতে লাগলাম, আমি যদি সবাইকে বলতাম আমি মায়াকে ভালোবাসি, আমাকে তো বাড়ি থেকেই বের করে দিত। আর মায়া কি এমন করলো যে সবাই রাজি হয়ে গেল? এসব ভাবতে ভাবতে মায়ের রুমের সামনে এলাম। এসে মায়াকে ডাকতে লাগলাম, মায়া, এই মায়া, দরজাটা খুলো। মায়া ভেতর থেকে বলে উঠলো, আমি খুলবো না, তুমি যাও এখান থেকে। দেখো মায়া, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব, তখন কিন্তু আর আমাকে পাবে না। তখন মায়া দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে দেখি ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলেছে এবং মায়া খাটের উপর শুয়ে আছে। আমার মাথায় দুষ্টুমি চাপলো। আমি খাটের উপর ওকে পেছন থেকে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়া নিজেকে আমার কাছ থেকে ছাড়াতে চাইলো, কিন্তু আমার শক্তির সাথে পারলো না। কিছুক্ষণ থাকার পর মায়াও আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, এই কি অবস্থা করেছো নিজের? তুমি আমাকে মেরেছো তাই এমন করছি। আচ্ছা, আর কখনো করবা না। এখন একটু হাসো। হাসবো, তবে একটা শর্তে, আমাকে একটু ভালোবাসতে হবে। তো কেন? অনেক ভালোবাসবো তোমাকে। তুমি সত্যি বলছো? তাহলে ভালোবাসি বলো না। খুব ভালোবাসি তোমাকে। আমিও অনেক ভালোবাসি তোমাকে। আমি ওকে জড়িয়ে ধরলাম। অনেকক্ষণ এভাবে থাকার পর আমি বললাম, মায়া। বাবু বলো, কি বলবে? তুমি নাকি কালকে থেকে কিছুই খাওনি? কেন খাওনি? চলো এখন খাবে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার নিয়ে আসছি। মায়া ফ্রেশ হতে হলো। আমি নিচে চলে এলাম এবং আন্টিকে বললাম, আন্টি মায়ের খাবারটা দিন তো। ও কি এখন খাবার খাবে? খাবে। এরপর যদি ওকে মেরেছিস বা বকা দিছিস,
তোর অবস্থা খারাপ করব। আচ্ছা। খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দেব। তখন আন্টি খাবার দিল। আমি খাবারটা নিয়ে মায়ের রুমে চলে এলাম। দেখি মায়া বসে আছে। আমি ওকে খাবার খাওয়ানো শুরু করে দিলাম। খাবার খাওয়ানোর শেষে আমি প্লেটটা টেবিলের উপর রেখে দিলাম। হাত ধুয়ে এসে বিছানায় বসলাম। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আমার বুকের উপর মাথা দিয়ে চোখ বুজে ফেলল। মায়াকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছিল। আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। মায়ার গাল ধরে টান দিলাম। মায়া ব্যথায় আহ করে চিৎকার করে উঠল। কি হয়েছে? তুমি আমাকে গালে ব্যথা দিলে কেন? ব্যথা পেয়েছো নাকি? এখন আমাকে যখন ব্যথা দিয়েছো তাহলে আদর করো। না, বিয়ের আগে কিছুই হবে না। তুমি করবে কি না? না। তুমি এটা কি করলা? আদর করলাম। কেন, ভালো লাগেনি? না মানে হ্যাঁ না। তাহলে আরেকটা দেই। মায়া কফি আনতে চলে গেল। এই ফাঁকে আমি একটু ফেসবুকে আসলাম। ফেসবুক চালাচ্ছি, তখন মায়া কফি নিয়ে এসে দিল এবং আমার মোবাইলটা সো মেরে নিয়ে নিল। আমি চুপচাপ কফি খেতে থাকলাম। মায়া আমার ফোনে কি যেন দেখতে লাগলো। আমার কফি অর্ধেক খাওয়া হতে মায়া কাপটা নিয়ে নিল। তখন আমি বললাম, কি ব্যাপার মায়া, তুমি কাপটা নিয়ে নিলে কেন? সেটা তোমাকে বলতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো। আমি কিছু বললাম না। 12টা পর্যন্ত মায়ার কাছে থাকলাম। তারপর মায়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে শাওয়ার নিলাম। তারপর নিচে এসে সবাই একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করে সবার সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আড্ডা দিতে গেলাম। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে ডিনারের সময় হয়ে গেল। আমি ডিনার করে রুমে এলাম। তখন মায়া কল করলো। মায়ার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে এসে ক্লাসে গেলাম। 2টা ক্লাস করে বের হয়ে এলাম। গাছতলা বসেছিলাম। তখন মায়া আমার কাছে এলো এবং বলতে লাগলো, বাবু একটা কথা বলি। বলো, কি বলবে? আর আমাকে বাবু বলবে না। আমার বরকে আমি যা খুশি তাই বলবো, তাতে তোমার কি? কে তোমার বর? আর হ্যাঁ, এখনো আমাদের বিয়ে হয়নি, বুঝছো? তাই কি হয়েছে? হয়নি তো, একদিন হয়ে যাবে, তাই না? সেটা পরে দেখা যাবে। বলছি চলো না কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? নদীর পাড়ে যাই, চলো। আচ্ছা চলো যাই। তারপর আমি ও মায়া বাইকের কাছে আসবো। তখন কোথা থেকে নেহা এসে আমার সামনে দাঁড়ালো। আমি পাশ কাটিয়ে চলে যাব, কিন্তু নেহা যেতে দিল না। তাই আমি বললাম, কি ব্যাপার, আপনি আমার পথ আটকালেন কেন? সেটা পরে বলি, আগে বল এই মেয়েটাকে। সেটা আপনাকে বলতে যাব কেন? যেটা বলছিস সেটা বল, এই মেয়েটা কে? ও মায়া, আমার হবু বউ। এখন সামনে থেকে যান। আমি থাকতে তোমাকে কারোর হতে দেব না, বলে দিলাম। আমি নেহার কথায় কান না দিয়ে মায়াকে নিয়ে নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে এসে মায়াকে বাইক থেকে নামালাম। আমি নিজেও নামলাম। দেখলাম মায়া মুখটা কেমন করে রেখেছে। বুঝলাম মায়ের মন খারাপ। তাই মাকে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে আমার জানটার, মন খারাপ করে আসছো কেন? নেহার কথা শুনে ভয় করছে, যদি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাই। এক আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না, বুঝছো? তারপর আমরা বেশ কিছুক্ষণ নদীর পাড়ে থাকলাম। তারপর মায়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমের ভিতর যেতে মায়া কল করলো। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো। বাসায় গেছো কি? এই মাত্র আসলাম। তাহলে আমাকে ফোন দাও না কেন? আরে আমি এইমাত্র এসে ফ্রেশ হতে যাচ্ছিলাম আর তুমি ফোন দিলে। আচ্ছা তাহলে এখন রাখি, আর বিকালে ঘুরতে যাব। আচ্ছা যাবো, এখন রাখি তাহলে। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এলাম লাঞ্চ করতে। খাবার খাওয়ার সময় জান্নাত বলল, ভাইয়া বিকেলে কি তোর কোনো কাজ আছে? কেন, কি করবি? অনেকদিন ঘুরতে যাই না, তাই একটু ঘুরতে যাব। আচ্ছা বিকেলে রেডি থাকিস। আচ্ছা। তারপর লাঞ্চ শেষ করে আমি আমার রুমে চলে এলাম। তারপর বিছানায় গাটা এলিয়ে দিলাম। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম। বিকেলে জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। তারপর জান্নাতকে নিয়ে বের হলাম মায়াদের বাসার দিকে। মায়াদের বাসার সামনে এসে মায়াকে রেডি হতে আসতে বললাম। কিছুক্ষণ পর মায়া এলো। মায়াকে দেখে তো আমি একেবারে ক্রাশ খেলাম। কালো শাড়ি সাথে ম্যাচিং করে হাতের চুড়ি, কপালে টিপ, দেখতে একদম পরীদের মতো লাগছে। আমি ওর দিকে অপলক ভাবে তাকিয়ে আছি, চোখ ফেরাতেই পারছি না। মায়া আমার সামনে এলো। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জা পেল। এই যে মিস্টার, এভাবে কি দেখেন? মায়া দেখে তাকিয়ে আছি। এই কি দেখো এমন করে? বলো, কি বলবে? আমাকে কেমন লাগছে? একদম পেতনির মতো। কি, আমাকে পেতনির মতো লাগছে? না না, তোমাকে একদম পরীর মতো লাগছে। মায়া কিছুটা লজ্জা পেল। আমি মায়াকে বললাম,
এখন গাড়িতে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। মায়া গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি এবং জান্নাত ও মায়া গল্প করতে লাগলো। আমি ড্রাইভ করতে থাকলাম। তারপর আমরা একটা পার্কে এলাম। পার্কে এসে অনেকক্ষণ ঘোরাফেরা করে মায়াকে ওর বাসায় নামিয়ে দিয়ে গেলাম। তারপর আমি ও জান্নাত বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম। নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে গেছে। পড়া বাদ দিয়ে নিচে এসে ডিনার করলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আমি একা ভার্সিটিতে এলাম। আজকে মায়া আসবে না, তাই আমি ও জিসান বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন নেহা এলো আমার সামনে। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। তোমার না থাকলেও আমার আছে। আচ্ছা, কি বলবেন বলুন। নেহা আমার হাত ধরে মাঠের মাঝখানে নিয়ে এলো এবং বলতে লাগলো, আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আই লাভ ইউ। দেখো নেহা, আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না। তোকে তো আমাকে ভালোবাসতেই হবে। তোকে অনেক দেখেছি, আর না দেখবো তুই আমার কি করতে পারিস। সাহস থাকলে আমার কিছু করে দেখাস। এই বলে আমি বাসায় চলে আসলাম। মেজাজটাই খারাপ করে দিল। রুমে এসে 1 ঘন্টা শাওয়ার নিলাম। তারপর বের হলাম। নিচে এসে লাঞ্চ করলাম। বিকেলে একটু মার্কেটে গেলাম, কিছু কেনাকাটা করবো দেখে। কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে একটা কালো গাড়ি এসে আমাকে জোরে ধাক্কা মারলো। আমি ছিটকে গিয়ে পিলারের সাথে আঘাত পেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখি আমি একটা কেবিনে আছি। চারিদিকে ভালো করে দেখে বুঝলাম এটা হাসপাতাল। আমার বুকের উপর কিছু ভারী ভারী লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের দিকে তাকিয়ে দেখে মায়া আমার বুকের উপর ঘুমিয়ে আছে। খেয়াল করলাম মায়ার চোখের নিচে কালো দাগ। আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। আমি মায়ার মাথায় হাত দিতেই মায়ের ঘুম ভেঙে গেল। আমার জ্ঞান ফিরেছে দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ও চুমু খেতে লাগলো। কি হয়েছে, এত কান্না করছো কেন? চুপ, একটা কথা বলবে না। এই 3 দিন অনেক কষ্ট দিছো আমাকে। 3 দিন মানে? কিছুই বুঝলাম না। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরছে। জানো, এই 3 দিন তোমার সাথে কথা বলতে পারি নাই। 3 দিন যেন 3 বছর মনে হয়েছে। আমি মায়ের চোখে জল মুছে দিয়ে জড়িয়ে ধরে বললাম, দেখো আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাব না। খাবার খেয়েছো কি? না। তাহলে সবাইকে আসতে বলো এবং তোমার জন্য খাবার আনতে বলো। আচ্ছা, বলছি। তারপর মায়া বাড়ির সবাইকে খবর দিল। কিছুক্ষণ পর আব্বু, আম্মু, জান্নাত, আঙ্কেল, আন্টি সবাই এলো। আম্মু ও জান্নাত আমার জ্ঞান ফেরা দেখে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। তারপর আব্বু আমাকে বলতে লাগলো, তোর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? সব খুলে বললাম, যেটা আপনারা জানেন। আচ্ছা, এখন তোর কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আমাকে এখানে কে নিয়ে এসেছে? কে? একটা ছেলে নিয়ে এসেছে। ছেলেটা কি এখন আছে নাকি চলে গেছে? ছেলেটা এখনো যায়নি, ও বাইরে দাঁড়িয়ে আছে। আব্বু, তাহলে তোমরা সবাই একটু বাইরে যাও আর ছেলেটাকে ভেতরে পাঠাও। আচ্ছা। তারপর মায়া সহ সবাই কেবিনের বাইরে চলে গেল। ও ছেলেটি ভিতরে এলো। আমি ছেলেটিকে বলতে লাগলাম, তাহলে তুমি আমাকে নিয়ে এসেছো এখানে? জি ভাইয়া। তোমার নাম কি? আমার নাম রাকিব। ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু একটা প্রশ্ন করব। বলেন, কি বলবেন? যে গাড়িটা আমাকে ধাক্কা দিয়েছে সেটার নাম্বারটা কি জানো? আমি আগেই গাড়িটির নাম্বার নোট করে রেখেছিলাম। আচ্ছা, নাম্বারটা দাও। আর কোনো দরকার পড়লে আমাকে বলবে। আমার একটা চাকরি দরকার। তাহলে কালকে তুমি এখানে চলে যেও, তোমার চাকরি হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া, অনেক বড় একটা উপকার করলেন। এই বলে ছেলেটি চলে গেল। আমি রাজু ভাইকে ফোন করলাম। আপনারা রাজু ভাইকে চিনবেন না, ওনার রাজনৈতিক পাওয়ার আছে, আমার পরিচিত। তাকে কল করলাম। হ্যালো। হ্যাঁ সাজ্জাদ, বলো। একটা নাম্বার লাগতো এবং গাড়িটি খুঁজে বের করে ওই ড্রাইভারের কাছ থেকে শোন আমাকে মারার জন্য কে বলেছিল। আচ্ছা, তুই নাম্বারটা দে। আমি রাজুকে গাড়ির নাম্বারটা দিলাম। তারপর মায়াকে ডাক দিলাম। মায়া কেবিনে প্রবেশ করলো। তারপর খাবার রেডি করে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি মায়াকে বললাম, তুমিও তো খাওনি, তুমি আবার কখন খাবে? আগে তুমি একটু খাও, তারপর আমি খাবো। না, তুমি আমার সাথে খাবে। 1 লোকমা তুমি খাও, 1 লোকমা আমাকে দাও। আচ্ছা। তারপর খাবারটা শেষ করলাম। কিছুক্ষণ পর ডাক্তার এলো। ডাক্তার এসে আমাকে বলল, এখন কেমন আছেন? আগের থেকে অনেক ভালো। ওকে কি আজকে বাড়ি নিয়ে যেতে পারবো? ওনাকে কালকে নিয়ে যেতে পারবেন, তবে ওনাকে বিশ্রাম নিতে হবে। ঠিক আছে। ডাক্তার চলে গেল। তখন আব্বু কেবিনে প্রবেশ করলো। কালকে এসে তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই চলে গেল, কিন্তু মায়া আমার কাছে আছে। আমি মাকে বললাম, তুমি চলে গেলে না কেন? আমি চলে গেলে আমার বাবুটাকে কে দেখবে শুনি?
তাও ঠিক, কিন্তু তুমি নিজের শরীরের অবস্থা করেছো কি? তোমার কথা ভাবতে ভাবতে নিজের দিকে আর তাকাইনি। আচ্ছা ঠিক আছে। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে রইল। দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। তাই আমি মাকে বললাম, আমার বাবুনিটার মন খারাপ কেন? তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যদি আমাকে ভালোবাসতে তাহলে এতক্ষণ আমাকে আদর করতে। আচ্ছা, সেই জন্য মন খারাপ। শোনো, যা করার সব বিয়ের পর করব, ঠিক আছে? না, তুমি আমাকে এখন আদর করবে। আচ্ছা আসো। এই বলে মায়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। কিন্তু মায়া আমার দিকে রাগী লুকে তাকালো এবং বলতে লাগলো, এইটা কি ছিল? কেন তোমাকে আদর করলাম? এইটাকে কেউ আদর বলে? আমি পারি না তো। আসো তাহলে আমি তোমাকে শিখিয়ে দেই। এ বলে মায়া চার ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমি রেসপন্স দিতে থাকলাম। টানা 10 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিল। আমরা দুজনেই হাঁপাতে লাগলাম। আমার এভাবে হাঁপাতে দেখে মায়া হাসতে লাগলো। আমি বলতে লাগলাম, এভাবে কেউ কি কিস করে? আর একটু হলেই তো আমি মরে যেতাম। এই খবরদার মরার কথা মুখেও তুলবে না, বলে দিলাম। আচ্ছা, তুলবো না, এখন ঘুমিয়ে পড়ো। তারপর মায়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন আমাকে বাসায় নিয়ে আসা হলো। আমাকে আমার রুমে দিয়ে গেল। আমার সাথে মায়া থাকবে, আমার দেখাশোনা করার জন্য। রুমে এসে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি মায়া আমার বুকের উপর শুয়ে আছে। ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। আমি ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ থাকার পর মায়ার ঘুম ভেঙে গেল। মায়া উঠে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মায়া বলল, কি দেখো এরকম করে? তোমাকে যত দেখছি ততই তোমাকে ভালোবেসে ফেলেছি। যা দুষ্টু, তুমি থাকো, আমি নাস্তা নিয়ে আসছি। এই বলে মায়া নাস্তা আনতে চলে গেল। আমি উঠে ওয়াশরুমের দিকে যাব, তখন আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি রাজু কল করেছে। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম এবং বলতে লাগলাম, হ্যাঁ রাজু বল। তুই যে গাড়ির নাম্বার দিয়েছিলি ওই গাড়ির নাম্বারটাকে ধরেছিলাম। তো ড্রাইভার কি বলল? কোনো নেহা ও নেহাল এই নামে 2 জন তোকে মারার জন্য টাকা দিয়েছিল, কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি যে ওরা 2 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ধন্যবাদ, তাহলে আপদ বিদায় হয়েছে। দরকার বললে আবার বলিস। আচ্ছা বাই। বাই। এই বলে ফোন কেটে দিল। আমি জানতাম এই কাজটা নেহা করেছে, কিন্তু ওর সাথে আমার কিসের শত্রুতা যে ও আমার সাথে এমন করবে? যাক, শেষে ওর শাস্তিও পেয়েছি। তারপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া খাবার প্লেট নিয়ে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। মায়া আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি মায়াকে বললাম, তুমি খাবার খাইছো কি? না, তুমি আগে খাও, তারপর আমি খাবো। আমি বুঝলাম ব্যাপারটা তাই। আমি উঠে হাত ধুয়ে এসে মায়াকে খাইয়ে দিতে লাগলাম। মায়াও আমাকে খাইয়ে দিতে লাগলো। তো এভাবে খাবার খেয়ে মায়াকে পাশের রুমে গিয়ে ঘুমাতে বললাম। মায়া তো এই রুমে যাবেই না বলছে। আমি তোমার বুকের উপর শুয়ে থাকবো। দেখো মায়া, বিয়ের আগে এসব ঠিক না কিন্তু। বিয়ে, তাই না? দাঁড়াও, আজকে আমি তোমাকে বিয়ে করব। এই বলে মায়া সবাইকে ডাকতে লাগলো। এক ডাক দেওয়ার সাথে সাথে সবাই হাজির হয়ে গেল। তখন আব্বু আমার রুমে এসে বলল, কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছ কেন? আঙ্কেল, আমি সাজ্জাদকে আজকে বিয়ে করতে চাই। এত তাড়া কিসের? আমি কিছুই শুনতে চাই না, আজকে বিয়ে করব। আগে পড়াশোনা শেষ হোক। আচ্ছা, আমি তোমার আব্বুর সাথে কথা বলছি। আচ্ছা। তারপর আব্বু মায়ের সাথে কথা বলতে রুমের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আব্বু রুমের ভেতরে এসে বলল, তোমাদের বিয়ে দিব, তবে 10 দিন পর। সাজ্জাদ আমার একমাত্র ছেলে, তাই অনেক বড় করে বিয়েটা দিব। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই চলে গেল। আমি মাকে জোর করে পাশের রুমে পাঠিয়ে দিলাম এবং ভাবতে লাগলাম, শরীরের অবস্থা, তার উপর আবার বিয়ে, ভাবা যায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। মাঝরাতে আমার পাশে হাত দিয়ে দেখি কোলবালিশ আছে। আমার আবার বদ অভ্যাস, কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। তাই কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি আমি মায়াকে, আর মায়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তাড়াতাড়ি মায়াকে ডাকলাম। মায়া ঘুম থেকে উঠে আমাকে বলল, কি মহারাজ, তোমার ঘুম কেমন হলো? অনেক ভালো, কিন্তু তুমি এখানে কখন এলে? রাত 3টার সময়। আমার ওই রুমে একা শুতে ভয় লাগছিল, তাই তোমার কাছে এসে ঘুমিয়ে পড়ি। আমি যদি কিছু করে ফেলতাম তাহলে কি হতো বলো তো? কিছুই হতো না, যা হবার আমার বরের সাথেই হতো। এখনো বিয়ে হয়নি আর তুমি বরবর বলছো। হয়নি তো, হবেই তো, তাই না? তবুও তুমি যাও, আমি ফ্রেশ হবো এখন। আচ্ছা, যাচ্ছি। এই বলে মায়া আমার রুম থেকে চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো।
আজকে বিয়ে, পুরো বাড়িতে লোকজনে ভর্তি। বিকেলে আব্বু আমাকে একটা শেরওয়ানি দিল, পরে রেডি থাকতে বলল। আমি রেডি হয়ে চলে গেলাম মায়েদের বাড়িতে। কাজে এসে বিয়ে পড়িয়ে গেল। অবশেষে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। মায়াকে নিয়ে আমাদের বাড়িতে এলাম। জান্নাত এসে মায়াকে আমার রুমে নিয়ে গেল। আমি বাকি সবার মতো ছাদে চলে গেলাম। গিয়ে আমার কয়েকটা কাজিনদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাত বাজে 12টা। তখন আমার কাজিনরা আমাকে জোর করে ভেতরে ঢুকিয়ে দিল। আমি ভেতরে ঢুকে দরজা লক করে দিলাম। মায়া এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। যাও এখন অজু করে এসো, নামাজ পড়বো। আচ্ছা। তারপর রোজু করে এসে দুজনে 2 রাকাত নফল নামাজ পড়লাম। তারপর মায়াকে নিয়ে খাটে বসলাম। তখন মায়া আমাকে বলল, আমার একটা আবদার রাখবে? আচ্ছা বলো, কি আবদার? আগে আমাকে কথা দাও, কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম, কখনো ছেড়ে যাব না। বলছি কি? আরে এত লজ্জা পাচ্ছ কেন? কি বলবে বলো না। আমার না একটা তোমার মতো কিউট বেবি লাগবে। আর এই কথা বলতে এতক্ষণ লাগে? চলো তাহলে মিশনটা শুরু করি, নাকি করবে না? আমি না করছি নাকি, আসো। তারপর আমি মায়ের কাছে গেলাম, 4 ঠোঁট এক করে দিলাম। তারপর আস্তে আস্তে বাকিটা ইতিহাস হয়ে থাক। গল্পটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।